আক্রমণ করো, কেউ যাতে পালাতে না পারে। আপনি শুধু এখানে লুকিয়ে থাকুন। যোধা বেগম, ভয় পাবেন না। আমি জানতে চাই, এত কঠিন পাহারা থাকা সত্ত্বেও এটা হলো কিভাবে? কেউ কিভাবে শাহেন শাহকে আক্রমণ করতে পারে? এই তোমাদের দায়িত্ববোধ? আজগার সাহেব, আমি চাই এই বিষয়ে কেউ যেন জানতে না পারে। যেমন বলবেন আপনি। আর তদন্ত করুন এই আক্রমণের পিছনে কারা রয়েছে। আজ্ঞে হুজুর। আজগার সাহেব, এখন যে কথাটা আপনাকে বলবো সেই কথাটা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে। আপনি বিশ্বাস করতে পারেন শাহেন শাহ? বলুন। আমি ভেবে দেখলাম, আর আমার মাথায় একটা প্রশ্ন এলো, এত বড় সৈন্যদল থাকা সত্ত্বেও কোনো শত্রু কি আমাকে আক্রমণ করার সাহস দেখাতে পারে? কারোর কি কোনো সাহায্য ছাড়া আমার এত কাছাকাছি কেউ কি আসতে পারে? না শাহেন শাহ। আজগার সাহেব, আমার সন্দেহ হচ্ছে পরিচিত কেউ এই আক্রমণের সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনি খুব সজাগ থাকুন, কাউকে কিছু না জানিয়ে আপনি এটা জানার চেষ্টা করুন কে সেই বিশ্বাসঘাতক যে আমার উপর আক্রমণ করেছে। তাই হবে হুজুর। এটা যে কেউ বুঝবে যে আমাদের মধ্যেই কেউ বিশ্বাসঘাতক। ভাবনা চিন্তা নিয়ে সময় নষ্ট তুমি করো শরীফুদ্দিন। আমি ভাবনায় নয়, কাজে বিশ্বাস রাখি। বিশ্বাস তো আমিও করতে পারি না আদম, যে মহামাঙ্গার সন্তান এত অবুঝ হতে পারে। তোমার যদি তোমার ক্ষমতা সম্পর্কে এতই অহংকার, তাহলে এতদিনে সফল হওনি কেন? নিশ্চয়ই হব, একদিন না একদিন অবশ্যই সফল হব। তুমি শুধু ভাবতে থাকো আর দেখে নিও, একদিন তোমার চোখের সামনে আগ্রার সিংহাসনে আমি বসবো। তখন দিল্লিও আমার হবে আর আগ্রাও। নিজের স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসো আদম। তোমার এই নির্বুদ্ধিতা একদিন তোমাকে সিংহাসন নয়, কারাগারে পৌঁছে দেবে। এই কাজের কি পরিণতি হতে পারে তুমি জানো? সৈন্যরা আরো সতর্ক হয়ে যাবে, পাহারা আরো কড়া হয়ে যাবে। তখন শাহেন শাহর উপর আক্রমণ করা আরো কঠিন হবে। আদম, দয়া করে তোমার মাথাটাকে ঠান্ডা করো, ধৈর্য ধরে কাজ করতে শেখো। ধৈর্য যে ধরে সে শাহেনশাহ হয় না, চিন্তা করতে করতে মৃত্যু হয় তার। তুমি বরং ধৈর্য ধরে রাখো, জালালকে শেষ করার চেষ্টা আমি তো চালিয়ে যাবই। আদম, আপনি এখানে যোধা বেগম? আমার মনে হচ্ছে যে আপনি ভুল কক্ষে চলে এসেছেন। আমি একদম ঠিক কক্ষেই এসেছি। আসলে আজকের রাত আমি এখানেই আপনার কক্ষেই থাকতে চাই। খুব ভালো, আজ প্রথমবার কেউ শাহেন শাহকে হুকুম দিয়েছে। আপনি কিন্তু সেটা অমান্যও করতে পারবেন না। কি বলতে চাইছেন? আসলে আম্মি জান, উনিই বললেন আমায় যে... সত্যি? ওনার হুকুম হলে আমিও অমান্য করতে পারবো না, না হলে আপনারও খারাপ লাগবে, তাই না যোধা বেগম? যাই হোক, আমার কক্ষে আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। এই কক্ষে আপনার সঙ্গে থাকতে আমার কোনো আপত্তি নেই। আমি এখানেই শুয়ে পড়ছি। আরে না যোধা বেগম, আমার আম্মি জান যদি জানতে পারেন যে আমি আপনাকে ওই বিছানায় শুতে দিইনি, তাহলে উনি খুবই রেগে যাবেন। আপনি ওখানে শুয়ে পড়ুন, আমি এখানে শুয়ে পড়ছি। একদমই নয়, এত উপকার করতে হবে না আমার। আর তাছাড়া উপকারের বিনিময়ে আপনি আবার কি চেয়ে বসবেন কে জানে। আমি এখানেই ঠিক আছি। ঠিক আছে, তবে সাপ আর বিছেদের আল্লাহই রক্ষা করুন।
আমি ওদের আজ রক্ষা করতে পারবো না, কারণ আমি কারো প্রাণ বাঁচিয়ে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। শুভরাত্রি যোধা বেগম। উনি অন্ধকার করে দিলেন কেন? হে ভগবান, এনাকে তো এখন কিছু বলেও কোনো লাভ নেই। আমির মুঘলদের বরণ করতে প্রস্তুতি নিয়েছিল, হবে নাই বা কেন? এটাই তো প্রথমবার হচ্ছিল যে কোনো মুঘল রাজবংশীয়র বিয়েতে অতিথি হয়ে আসছিলেন। মার্জনা করুন মহারাজ, শাহেনশাহ তার আত্মীয়দের সঙ্গে চলে এসেছেন। যোধা, জামাতা আপনিও নিন। আমার মেয়ে আর জামাতা এই প্রথমবার আমাদের বাড়িতে এসেছে। এটা আমার কাছে বড় সৌভাগ্য শাহেনশাহ। আসুন। যোধা দেখো, তোমার কক্ষ সেরকমই আছে যেমন যাওয়ার সময় ছিল। মনে হচ্ছে আমরা এখানেই ছিলাম, তাই না?
এটাই তো নিজের জায়গার আনন্দ, যেখানে সব থেকে বেশি সুখ পাওয়া যায়। কিচ্ছু বদলায় না সেখানে। তুমিও তো অনেকদিন পর আমেরে এলে, যাও সবার সঙ্গে দেখা করে এসো। তোমার কাঁচের চুড়ি? না, চাই না আমার। এটা ভেবে নাও যে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা তোমাকে দিয়ে দিয়েছি আমি, কাল পরে নিও। সুকন্যা, তোমার দেওয়া সব জিনিস আমার কাছে অমূল্য। এই কাঁচের চুড়িও আর তোমার রাগও। যোধা, আমার যোধা। আমার উপর রাগ করে আছো, সেই জন্য মুখ ফিরিয়ে নিচ্ছ। হ্যাঁ মা, আমি তোমার উপর রেগে আছি। যাকে সব থেকে বেশি ভালোবাসে মানুষ, বিপদের সময় সেই যদি মুখ ফিরিয়ে নেয়, মনে তো কষ্ট হবেই, তাই না? সবার সামনে তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে আসতে রাজি হওনি। আগ্রা থেকে আমার সঙ্গে দেখা না করে চলে এসেছিলে। এমন কি দোষ করেছিলাম আমি, যার এত বড় শাস্তি পেতে হচ্ছে? কতদিন পর আমি আমেরে এলাম, কিন্তু আমার কক্ষের কিচ্ছু বদলায়নি, সবকিছু একরকম আছে। কিন্তু তুমি বদলে গেছো মা। তুমি আমাকে আমেরে নিয়ে আসতে চাওনি। একবারও ভেবে দেখেছো আমার কতটা কষ্ট হয়েছিল? তুমি কি ভেবে দেখেছো আমি কি অবস্থায় ছিলাম? মা হয়ে কতটা কষ্ট পেয়েছিলাম। মেয়ের বিয়ের পরে মেয়েকে ঘিরে অনেক চিন্তা ভাবনা থাকে। শ্বশুরবাড়িতে কোনো অসুবিধে হলে তার অর্থ এই নয় যে তাকে ফিরে আসতে হবে। ওই সময় যদি আমি তোমার পক্ষ নিয়ে কথা বলতাম, তাহলে শাহেনশার সঙ্গে আমি নিজেই তোমার সম্পর্ক ভেঙে ফেলতাম। আমার কথাটা বোঝার চেষ্টা করো যোধা। যখন তুমি মা হবে, তখন তুমি একজন মার কষ্ট বুঝবে। আমি তোমার ছায়া মা, আর ছায়ার তো কোনো অধিকারই নেই যে দেহ থেকে নিজেকে আলাদা করতে পারে। দেখেছিস, একবার সুযোগ হয়েছে কি মা তার প্রিয় মেয়েকে সব আদর দিয়ে দিচ্ছে। ঠিক মা, আমাদেরও আদর করো। যোধা দিদি, কেমন আছো? খুব ভালো আছি। এত বড় হয়ে গেছো, তাও আমার প্রতি তোমার হিংসে কমেনি। সেই ঝগড়া, সেই জেদ, সেসব তোমার সঙ্গেই চলে গিয়েছিল। আর যেই তুমি ফিরে এসেছো, তখন আমি আবার সেই মুহূর্তগুলো ফিরে পেতে চাইছি। দেখলে তো, আবার সেই নিজের ব্যাপারে ভাবছো আমার কি হবে। মা দেখো না দিদি, আমারও কিন্তু উপহার চাই। হ্যাঁ, আগ্রা থেকে তোমাদের দুজনের জন্য অনেক পোশাক আর গয়না নিয়ে এসেছি। দিদি, তাহলে তুমি আমার সঙ্গে চলো। আগে আমি আমার উপহার দেখতে চাই। চলো চলো। আগে তুমি আমাকে দেখিও। কিন্তু আমি আগে দেখতে চাই। না না না, আগে আমি দেখবো। আগে আমি দেখবো। দুজনকেই আমি দেখাবো, এক এক করে দেখাবো। ঠিক আছে? শাহেনশাহ, আপনার আঘাত এখনো ঠিক হয়নি, সেই জন্য রাজবৈদ্য সবসময় আপনার সেবায় থাকবেন। তার কোনো প্রয়োজন নেই, আমি সুস্থ আছি। তাহলে ভোজনের পরে আপনি কি আমেরের রাজমহল ঘুরে দেখতে চাইবেন? অবশ্যই।
আমি এখনই যাব। শাহেনশাহ, আমার এটা অনুরোধ যে আপনি বাইরে যাবেন না, বিপদ হতে পারে। আমি এখানে থেকে কি বা করবো বড় আমি? আর যদি বিপদের কথা বলেন, ওনারা যখন আমার সঙ্গে আছেন তখন চিন্তা কিসের? আর এর প্রমাণ তো ওনারা আগেই দিয়ে দিয়েছেন। আসুন। আদম, খেতে এসো। আপনার নিমন্ত্রণ স্বীকার করা এবং এখানে আসার জন্য অনেক ধন্যবাদ কুমার প্রতাপ। কুমার প্রতাপ, আপনার মা কেমন আছেন? ভালো আছেন। স্বপ্ন দেখছেন যে কবে আমাদের প্রদেশ বিদেশি আক্রমণ থেকে মুক্তি পাবে। আশা করি আপনি এখানে আসায় আমাদের সম্পর্ক অটুট থাকবে। মহারাজ ভারমাল আপনার কন্যার বিবাহ একজন রাজবংশীর সঙ্গে হচ্ছে, সেই কারণেই আসতে আমি দ্বিধা করিনি। আপনি চিন্তা করবেন না, আমি এখানে একজন যোদ্ধা রূপে নয়, একজন রাজবংশীর মর্যাদা পালন করতে এসেছি। আমার মা এবং পিসির সম্পর্কের কারণে এসেছি। আসুন, আপনাকে অতিথি গৃহে নিয়ে যাই। সুবহান আল্লাহ, আপনাদের মহল তো খুবই সুন্দর। আমার নিকার সময় ভালো করে ঘুরে দেখার সময় হয়নি, কিন্তু আজ তা পূরণ হয়েছে। প্রশংসার জন্য ধন্যবাদ। চলুন। বিয়ে অধিকাংশ ক্ষেত্রেই পরিবারের সম্পর্ক অটুট করে তোলে, কিন্তু এই বিয়েটা অন্যরকম ছিল। এখানে এমন কেউ কেউ এসেছিল যাদের একটাই উদ্দেশ্য ছিল পরস্পরকে আক্রমণ করা এবং নত করা। একই সময় ইতিহাসের দুই স্তম্ভ আমেরে পৌঁছেছিল। শাহেনশাহ জালাল এবং কুমার প্রতাপ এবং রাজা ভারমল সমেত বাকি আমেরের বাসিন্দাদের এটাই শঙ্কা ছিল যে দুজনের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি না হয়। ওটা আপনাদের মন্দির, তাই না? আর ওইদিকে বাজার, আর ওই রাস্তাটা সোজা জলাশয়ের দিকে যাচ্ছে, যেখানে এখানকার মহিলারা হরগৌরীর পুজো করেন, তাই না? খুবই তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আপনার, আর অদ্ভুত স্মরণ শক্তিও। তীক্ষ্ণ দৃষ্টি এবং প্রখর স্মরণ শক্তি প্রত্যেক যোদ্ধার কাছেই থাকা উচিত। এই দুটি অস্ত্র থাকলে কোনো যোদ্ধাই নিরস্ত্র থাকে না। মুঘলদের সৈন্য সংখ্যা প্রচুর, অন্তত ৫,০০০ তো হবেই। জালালের সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কড়া। আশা করছি খুব শীঘ্রই আমি ওই শত্রুর সম্মুখীন হব। আমি ওকে সম্পূর্ণরূপে জানতে এবং দেখতে চাই। আসুন। সুরক্ষার খুব ভালো ব্যবস্থা দেখছি। এটা শুধু আমার জন্য নয় তো? হ্যাঁ, একদমই তাই। মানছি আপনি আপনার শ্বশুর বাড়িতে আছেন, কিন্তু আমাদের অতিথি আর জামাই হওয়া ছাড়াও আপনি একজন শাহেনশাহ। আপনার সুরক্ষা ব্যবস্থা উত্তম হোক, এ ব্যাপারে খেয়াল রাখা তো আমাদের পরম কর্তব্য। ঠিকই বলেছেন আপনি। বাদশাদের শত্রুদের চেয়ে আপনজনদের আক্রমণের ভয় থাকে বেশি। মিত্ররা কখন শত্রু হয়ে ওঠে সেটা কেউ জানে না। চলুন। হে ভগবান, কুমার প্রতাপ আসছেন। শাহেনশাহর সঙ্গে ওনার বিবাদ না হয়। শাহেনশাহ কুমার প্রতাপকে সামনে দেখে কিছু বলে না বসেন। হে ঈশ্বর, এই সময় দুজনের মুখোমুখি হওয়ার ছিল।